This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের দুটো বড় খবর, যারা কথা রাখে না তাদের মিটিং এ যা প্রয়োজন মনে করি না। ফিরহাদের মিটিং এ গড় হাজিরার পর বিস্ফোরক হুমায়ুন কবির আরো বলেছেন দেখাবো। অন্যদিকে অবশ্যই নজর রাখতে হচ্ছে রাজভবনের দিকে। রাজভবনের দিকে নজর রাখতে হচ্ছে কারণ নির্বাচনের দিন ঘোষণার পরই কাজ শুরু রাজভবনের। বেশ কিছু এলাকা থেকে ফোন আসতে শুরু করেছে বলছে সূত্র। পিস রুমের কথা বলছিলাম, আমাদের দুজন সহকর্মী থাকবেন পরপর একের পর এক যাবো। যে কথা বলছিলাম, হুমায়ুন কবির ফের বিস্ফোরক। প্রথমে মুর্শিদাবাদে ফিরহাদ হাকিমের ভোট প্রস্তুতি বৈঠকে গড় হাজির, পরে হোটেলে ফিরহাদের সঙ্গে দেখা করলেও মিডিয়ার কাছে এক রাশ ক্ষোভ উগরে দিলেন ভরতপুরের বিধায়ক। সাফ কথা, তার সাফ দাবি, যারা কথা রাখে না তাদের বৈঠকে যাওয়ার প্রয়োজন মনে করিনি। কে কি বলেছেন পরপর শোনাই। আমার সাথে কথা হয়েছে, ওরা আসছে একটা অন্য জায়গায় নিয়ামত আর হুমায়ুন একটা জায়গায় গেছে, ওখান থেকে আমার হোটেলে আসছে। এই যে সাংগঠনিক একটা মিটিং ছিল আজকে, সেখানে আপনাকে দেখা গেল না, এটা আমার মনে হয়নি যে এখানে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে, তাই আমি আসিনি। কি কারণে? এটা কারণ তো সবকিছু খুলে বলার দরকার নেই। আমার মনে হয়েছে যে ওখানে যাওয়ার দরকার নেই। যারা কথা দিয়ে কথা রাখে না তাদের সাথে মিটিং করব কি করব না সেটা তো মাই ডিসিশন। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী কৌশিক। কৌশিক, শুধুই কি এই একজন বিধায়ক গড় হাজির ছিলেন নাকি আরো অনেকে? কারণ বিভিন্ন সময় দেখেছি তো ইনি যখন তোপ দাগ দেন এনার সঙ্গে কেউ না কেউ ঠিক এনার সুরে সুর মেলাতেন। দেখো, হুমায়ুন কবিরের সাথে কিন্তু আরো এক বিধায়ক ছিলেন নিয়ামত শেখ। তিনি হুমায়ুন কবির দুদিন আগে যখন প্রার্থী ঘোষণা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন, তার এই সময়ও কিন্তু নিয়ামত শেখের নাম করেছিলেন হরিহরপাড়া তৃণমূল বিধায়ক। আজকেও সেই একসাথে তারা গড় হাজির ছিলেন এবং তাদের সেই সময় বলেছিলেন হোটেলে এসে দেখা করে তাদের মানভঞ্জন হয়তো কেটে যাবে। কিন্তু হোটেলে ঢোকার সময়ও কিন্তু বিস্ফোরক ছিলেন হুমায়ুন কবির। হোটেল থেকে বেরিয়েও কিন্তু সেই একই মেজাজে দেখা গিয়েছে হুমায়ুন কবিরকে এবং তিনি স্পষ্ট তো করেননি যে, এবং তিনি আরো বলেছেন যে এখন থেকে তিনি প্রচারে থাকবেন না, সেটাও কিন্তু কোনো পক্ষান্তরে স্পষ্ট করেছেন এবং যা হবে ভবিষ্যৎ বলবে। অর্থাৎ তিনি এখনো কিন্তু সেই জায়গায় অনর, কোথাও যেন তার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছে। এবং তিনি আরো একটা কথা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা শুধুমাত্র একটা এলাকার বিধায়ক, তাতে দলের কোনো যায় আসে না। অর্থাৎ দলের কাছে কোথাও যেন গুরুত্বহীন, সেটাও তারা বুঝতে পেরেছে। সেই মন্তব্যটা কিন্তু করার পর কিন্তু আরো স্পষ্ট হয়ে গেল সে হয়তো নির্দল হয়েছে। লড়ার একটা হুঁশিয়ারি দিয়েছিল সেই লড়াই করার কিন্তু একটা বার্তা কিন্তু তিনি জিয়ে রাখলেন এবং বলেছেন নজর থাকবে কৌশিক, নজর রাখো। এদিকে নির্বাচন ঘোষণার পরই রাজভবনে কাজ শুরু পিস রুমের। সূত্রের খবর, ইতিমধ্যে বেশ কিছু এলাকা থেকে রাজভবনে ফোন আসতে শুরু করেছে। দীক্ষা ভুইয়া আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। দীক্ষা, কয়েক ঘন্টা হলো নির্ঘণ্ট জানিয়েছে নির্বাচন কমিশন, তারপর থেকে মোটামুটি কতগুলো ফোন এসেছে? যারা ফোন করছেন তাদের বক্তব্যটা কি? লিপিবদ্ধ তো হচ্ছে বক্তব্য, এরপরে কি হবে? দেখো, আমরা দেখেছিলাম পঞ্চায়েত ভোটের সম্মতেই নোটিফিকেশন যখন থেকে শুরু হয়েছিল মনোনয়ন পর্ব, তখনই রাজভবনে প্রিসরুম খোলা হয়েছিল, যেখানে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ জমা পড়ছিল সন্ত্রাস নিয়ে। এবারে নির্ঘণ্ট প্রকাশের আগেই কিন্তু পরেই রাজ্য ভবন থেকে জানানো হয়েছে যে তাদের যে প্রিসরুম ইতিমধ্যেই চালু ছিল, সেখানে এলাকার বিভিন্ন সমাজ বিরোধী অর্থাৎ যারা দাদাগিরি করেন তাদের নাম নিয়ে ইতিমধ্যেই কমপ্লেন জমা পড়তে শুরু করেছে এবং রাজ্যপাল সেই সমস্ত নাম নির্বাচন কমিশনের মাধ্যমে স্টেট যে প্রশাসন রয়েছে, রাজ্য প্রশাসন রয়েছেন, তাদের কাছে পাঠিয়ে দিয়েছেন যে তাদের যাতে অবিলম্বে গ্রেপ্তার করা হয়, অর্থাৎ যারা সন্ত্রাসবাদী রয়েছেন। এবং যেটা তিনি একটা কথা বলেছেন যে মানুষের জীবন নিয়ে যে রাজনৈতিক খলি সেটা বন্ধ করতে হবে এবং যারা এই গুন্ডাগিরি বা দাদাগিরি করছে তাদের যেন গ্রেপ্তার করা হয়, সেটা তিনি নির্বাচন কমিশনারের মাধ্যমে রাজ্যের প্রশাসনের কাছে আবার লিস্ট পাঠিয়ে দিয়েছেন। কারণ ইতিমধ্যেই যেহেতু ভোটের দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে এবং পুরোটাই এখন নির্বাচন কমিশনারের হাতে, অর্থাৎ রাজ্যের আইন শৃঙ্খলার সমস্ত কিছু কিন্তু নির্বাচন কমিশনারের হাতে। তাই নির্বাচন কমিশনারের মাধ্যমে পিস রুমে আসা যে কটি অভিযোগ ইতিমধ্যেই জমা পড়েছে সেটি কিন্তু পাঠিয়ে দিয়েছেন রাজভবনের তরফ থেকে। তবে এখনো পর্যন্ত সংখ্যাটি বলা হয়নি, বাড়বে মনে করা যাচ্ছে। প্রায় 1.5 মাস ধরে 7 দফায় ভোট হবে বাংলায়। মার্চ এপ্রিল থেকে শুরু, জুনের 1 তারিখ পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এর মধ্যে মে মাসের কাঠফাটা গরমে ভোট গ্রহণ হবে পুরুলিয়া, বাঁকুড়ায়। প্রথম থেকে 1 দফায় লোকসভা ভোটের দাবি জানিয়ে আসছিল তৃণমূল কংগ্রেস। কমিশনের সিদ্ধান্তে তারা যে অখুশি হবে সেটাই স্বাভাবিক। শেষ পঞ্চায়েত নির্বাচনের উদাহরণ টেনে
বিরোধীদের পাল্টা বক্তব্য, প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়া বাংলায় ভোট গ্রহণ সম্ভব নয়। সারা দেশে 7 দফায় হবে লোকসভা ভোট। সব দফাতেই ভোটের লাইনে দাঁড়াতে হবে পশ্চিমবঙ্গের মানুষকে। এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের গোড়া, উত্তর থেকে শুরু করে ধীরে ধীরে দক্ষিণের দিকে নেমে আসবে বাংলার ভোট। বাংলায় গত 5 বছর ধরে যেভাবে বিভিন্ন সময় সন্ত্রাস হয়েছে, নির্বাচনের সময় যেভাবে সংঘাতের ঘটনা ঘটেছে, গত বিধানসভা নির্বাচনে গুলি চলেছে, মানুষের মৃত্যু হয়েছে, এই প্রত্যেকটা দিকের কথা মাথায় রেখেই 7 দফা নির্বাচনকেই একমাত্র পথ হিসেবে বেছে নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কবে কোন কোন জেলায় ভোট, আপনার আসনে ভোটই বা কবে, এক ঝলকে দেখে নিন। প্রথম দফা 19 এপ্রিল, ভোট কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। দ্বিতীয় দফা 26 এপ্রিল, ভোট হবে রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং কেন্দ্রে। তৃতীয় দফা 7ই মে, ভোট গ্রহণ হবে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে। চতুর্থ দফা 13ই মে, ভোট গ্রহণ বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর ও আসানসোল আসনে। পঞ্চম দফা 20 মে, ভোটের লাইনে দাঁড়াতে হবে শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলি, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, আরামবাগের মানুষদের। ষষ্ঠ দফা 25 মে, ভোটের লাইনে দাঁড়াবেন পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ভোটাররা। সপ্তম এবং শেষ দফা 1 জুন, ভোট গ্রহণ কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসাত, মথুরাপুর, ডায়মন্ড হারবার ও দমদমে। লোকসভার সঙ্গে বিধানসভার দুটো উপনির্বাচনের দিনও ঘোষণা করেছে কমিশন। ভগবানগোলা কেন্দ্রে উপনির্বাচন হবে তৃতীয় দফায় অর্থাৎ 7ই মে, আর সপ্তম দফায় অর্থাৎ 1 জুন উপনির্বাচন হবে বরানগরে। প্রথম থেকে পশ্চিমবঙ্গে 1 দফায় লোকসভা ভোটের দাবি জানিয়ে আসছিল রাজ্যের শাসক দল তৃণমূল। কমিশন 7 দফায় ভোট ঘোষণা করায় তাদের কি বক্তব্য? এ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিরই বা কি প্রতিক্রিয়া? উত্তরপ্রদেশের 80টা লোকসভা, সেখানেও 7 দফা। পশ্চিমবাংলায় 42টা লোকসভা, সেখানেও 7 দফা। তা প্রত্যেক ক্ষেত্রে এটা বোঝা যায় যে বাংলাকে একটা টার্গেট করে অনেক রকম উদ্দেশ্য নিয়ে এই সমস্ত বিষয়গুলোকে নির্ধারণ করা হয়। আমার মনে হয় সেক্ষেত্রে 7 দফার এই নির্বাচন অত্যন্ত ফলপ্রসূ হবে। এর থেকে বেশি দফায় নির্বাচন হলে আরো ভালো হতো। আসলে বাংলাকে তো বরাবরই ওরা একটু অন্য বাঁকা চোখে দেখে, সেই জন্য বাংলায় যে 7 দফা হবে সেটা আমরা জানতাম। আমরা চেয়েছিলাম 1 দফাতেই ভোট হোক সারা বাংলায়। গতবারও 7 দফায় ভোট হয়েছিল, এবারও 7 দফায় ভোট হচ্ছে। এবার আশা করি কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরো বেশি থাকবে, কারণ প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়া পশ্চিমবঙ্গে ভোট সম্ভব না। 21 সালের নির্বাচন 8 দফায়, তখন একটা বলা হয়েছিল যে কোভিড, এবারের যুক্তিটা কি? যদি গুজরাটেই ধরেন, কোনোদিন শুনেছেন কংগ্রেস অভিযোগ করেছে বিজেপি থান কাপড় বিতরণ করেছে, বুথ দখল করেছে, কংগ্রেসের কর্মী কোনো খুন হয়েছে? উত্তরপ্রদেশে এই অভিযোগ আছে। এই অভিযোগ পশ্চিমবঙ্গের বাইরে কার্যত আর শোনা যাচ্ছে না। 7 দফা ভোট নিয়ে রাজ্যের বাকি 2 বিরোধী দল সিপিএম ও কংগ্রেস কতটা খুশি? আমাদের মনে হয়েছে অনেক বেশি দফা করলে বেশি বেশি করে মানুষকে নিশ্চয়তা দেওয়া যাবে। আপনাদের কাছে কিছু চাইছি না, শুধু নির্বাচনে পশ্চিমবঙ্গে মানুষ যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা। ক দফায় ভোট হলো আর কত কোম্পানি পুলিশ থাকলো এটা বড় কথা না, বড় কথা হচ্ছে যেন মানুষ তার নিজের ভোট নিজে দিতে পারে। পঞ্চায়েত ভোটেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছিল, তবে মামলা, মোকদ্দমা এবং রাজ্য নির্বাচন কমিশনের গড়িমসিতে বাহিনী এসেছিল শেষ মুহূর্তে। ফলে রক্তবন্যা এড়ানো যায়নি। তার পুনরাবৃত্তি এড়াতে এবার আগে ভাগে ব্যবস্থা নিতে দেখা গেছে কমিশনকে। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই বাংলার মাটিতে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ যে কোনো মূল্যে বাংলার নির্বাচনকে শান্তিপূর্ণ করতে জাতীয় নির্বাচন কমিশন যে বদ্ধপরিকর, তা নির্বাচনের নির্ঘণ্টের ব্লুপ্রিন্ট থেকে আপাত ইঙ্গিত স্পষ্ট। নয়াদিল্লি থেকে ক্যামেরায় সিপিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। এদিকে ভোটের দিন ঘোষণা হলেও এখনো পশ্চিমবঙ্গের সব আসনে প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি, জানিয়ে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল তো প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে 10 তারিখ, বিজেপি এখনো ঘোষণা করতে পারেনি। তার কারণ অপেক্ষা করছে তৃণমূল থেকে যে উচ্ছিষ্টগুলো বেরোবে তাদেরকে মাথায় নিয়ে প্রার্থী করবে। কবে একটা বেরোবে আর কবে একটাকে তুলে প্রার্থী পদ দেবে। প্রার্থী হল আপনি দেখুন না, এই নারায়ণগড় থেকে কে দাঁড়িয়েছিল 2021-এ? তৃণমূলের আবর্জনা।
এখন অপেক্ষা করছে আবর্জনাগুলোকে তৃণমূল বের করবে। আমরা ত্যাগ করছি, ওরা গ্রহণ করছে, আমরা বর্জন করছি, ওরা গ্রহণ করছে। শেখ শাহজাহানের ভাই আলমগীরকে গ্রেপ্তার করল সিবিআই। 5ই জানুয়ারি ইডির ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আলমগীর ছাড়াও 2 শাহজাহান ঘনিষ্ঠ মাহফুজার মোল্লা এবং সিরাজুল মোল্লাকেও গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় সংস্থা। সিবিআইয়ের তলবে শনিবার সকালে নিজাম প্যালেসে হাজিরা দেয় আলমগীর, সিরাজুল ও মাহফুজার। প্রায় 9 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তদন্তে অসহযোগিতার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করে সিবিআই। এরপর স্বাস্থ্য পরীক্ষার জন্য 3 জনকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। ইডির ওপরে হামলার ঘটনায় এবার শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরকে গ্রেপ্তার করলো সিবিআই তদন্তকারী অফিসাররা। তদন্তে অসহযোগিতার পাশাপাশি বিভিন্ন বয়ান তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই কিন্তু তাদেরকে এদিন সিবিআই তদন্তকারীরা গ্রেপ্তার করেন। এবং যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে শেখ আলমগীর সহ বাকি আরও যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের প্রত্যেককেই আগামীকাল বসিরহাট আদালতে পেশ করা হবে সিবিআই তরফ থেকে এবং তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে। তার কারণ ইতিমধ্যে তদন্তকারীদের কাছে এদের বিরুদ্ধে যে সমস্ত তথ্য প্রমাণ বা পারিপার্শ্বিক তথ্য প্রমাণ রয়েছে তার উপরে ভিত্তি করে তাদের উপস্থিতি এবং তাদের ভূমিকা সম্পর্কিত বিষয়ে তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন। সেই সমস্ত বিষয়ে তদন্তকারীরা যাতে আরও নিশ্চিত হতে পারেন বা সুনির্দিষ্ট তথ্য প্রমাণ হাতে পেতে পারেন সেই কারণে কিন্তু তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা আরও প্রয়োজনীয়তা রয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে সিবিআই তদন্তকারীদের তরফ থেকে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী আজিজ। আজিজ, সুপ্রিয়র প্রতিবেদনে পুরোটাই দেখলাম, 3 জনকে জোকা ইএসআইতে নিয়ে যাওয়া হয়েছিল, সর্বশেষ আপডেট? দেখো, জোকা ইএসআই তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং এখান থেকে তাদেরকে বের করে আবারও নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে সকাল 11টা নাগাদ প্রায় 15 জনকে তলব করা হয়েছিল। তার মধ্যে আলমগীর ছিল, পাশাপাশি আকসাদ গায়েন, মফিজুল মোল্লা, সিরাজুল মোল্লারা ছিলেন। তার মধ্যে আকসাদ গায়েন তিনি বেরিয়ে গিয়েছেন। তিনি বলেছেন যে তার চায়ের দোকান ছিল, তাকে আর ডাকা হয়নি। কিন্তু মফিজুল মোল্লা, সিরাজুল মোল্লা এবং শেখ শাহজাহানের ভাই, যিনি বারবার এর আগে একাধিকবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন তিনি কিছু জানেন না, তার সঙ্গে কোন রকম যোগাযোগ নেই, তাকেও কিন্তু সেই শেখ আলমগীরকেও কিন্তু সিবিআই তারা গ্রেফতার করেছে এবং তদন্তে অসহযোগিতা করছিলেন সেই শেখ আলমগীর। এবং সিবিআই এটাও মনে করছে যে শেখ শাহজাহান সেই 5 তারিখের পর অর্থাৎ 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছে, ইডির উপর যে হামলা হয়েছে, তারপর থেকে শেখ শাহজাহান যে লাপাতা ছিল, শেখ শাহজাহানের যে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, এই আলমগীর শেখ কিন্তু লাগাতার শেখ শাহজাহানের কন্ট্যাক্টে ছিল। আলমগীর শেখ শাহজাহানকে সমস্ত রকম কিছু প্রোভাইড করছিল, এমনটাই কিন্তু সিবিআই তরফ থেকে জানা যাচ্ছে। এবং তিনি তদন্তের মূল ধরানোর চেষ্টা করছিলেন, অসহযোগিতা করছিলেন, সেই জন্য শেখ আলমগীরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আরো 2 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে মফিজুল মোল্লা এবং সিরাজুল মোল্লা রয়েছেন। এদের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে এবং এদেরকে যেমনটা জানা যাচ্ছে আগামীকাল কোর্টে পেশ করা হবে। ধন্যবাদ আজিজ। এদিকে বিতর্কে কমনওয়েলথের সোনাজয়ী ভারোত্তোলক অচিন্ত শিউলি। পাটিয়ালা মহিলা হোস্টেলে ঢোকার চেষ্টার অভিযোগ অচিন্তর বিরুদ্ধে। নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ে যান অচিন্ত। ক্যাম্প থেকে বের করে দেওয়া হয় সোনাজয়ী ভারোত্তোলককে। সূত্রের খবর, প্যারিস অলিম্পিকে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেল তার। এ মাসের শেষে থাইল্যান্ডে IWF বিশ্বকাপে খেলার কথা ছিল, সেখান থেকে মিলত অলিম্পিকের টিকিট। তার আগে এই বিতর্ক, প্রশ্নের মুখে অচিন্তর ভবিষ্যৎ।